গল্প আর আপুস নয়। রেখা দেবীর সবেমাত্র নিজের স্বামী মুকুলবাবুর জন্য চা বানিয়ে রান্নাঘর থেকে বেরিয়েছেন। ঠিক তখনই সামনে লিপিকাকে আসতে দেখে তার রাগ চড়ে গেল। যখন সব কাজ আমাকেই করতে হয় বৌমা, তখন তোমার এখানে কি প্রয়োজন? তোমার জানা নেই যে আমার আর তোমার শ্বশুরমশাইয়ের সকালে উঠে চা খাওয়ার অভ্যাস? মা, আমি তো চা করতেই আসছিলাম, কিন্তু রঞ্জনকে আজ তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আপনার ছেলের জামা কাপড় ইস্ত্রি করতে গিয়ে সময় লেগে গেল। ব্যাস, সব ব্যাপারে অজুহাত তো আগে থেকেই তৈরি থাকে তোমার। লিপিকার বিয়ে হয়ে এ বাড়িতে এসেছে মাত্র 4 মাসই হয়েছে। এখানে এসে ওর মনে হতো যেন সে কোনো জেলে এসে পড়েছে। কোথাও যেতে হলে অনুমতি নিতে হয়, কোনো ভুল হলে শাস্তি পেতে হয়। শাশুড়ি, শ্বশুর আর স্বামী তিনজনই একসঙ্গে ওর বিরোধিতা করে। কখনো কখনো তো মনে হয় এখান থেকে পালিয়ে বাপের বাড়ি চলে যাই। কিন্তু বাবা হার্টের রোগী, এসব যদি বাবা জেনে যায় তাহলে না জানি কি অনর্থ ঘটে যাবে। এই ভেবেই সব কিছু সহ্য করে যাচ্ছিল। লিপিকা তাড়াতাড়ি সবার জন্য জলখাবার তৈরি করলো, তারপর রঞ্জনের টিফিন প্যাক করে দিচ্ছিল। ঠিক তখনই রঞ্জন ডাক দিল, লিপি, কি করছো তুমি? আমার কাছে অতটা সময় নেই, আমার নিজের কার নেই যে একটু হলে সামলে নেব। বাসে যেতে কতটা সময় লাগে সেটা তোমার জানা আছে? একটু দেরি হলেই অফিসে কথা শুনতে হয়। রঞ্জনের এক একটা কথা যেন লিপিকার দিকেই ইঙ্গিত করছিল যে তার বাবা যৌতুকে গাড়ি দেননি। কিন্তু এখন লিপিকা সব কিছু চুপচাপ শুনে নেয়। কিভাবে সে বাবাকে বলবে যে যাকেও তার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিল সে আসলে টাকার লোভী? একদিন সন্ধেবেলা রঞ্জন বাড়ি এসে সে তার বাবার সঙ্গে কথা বলছে। বাবা, এখন আর আমার দ্বারা এই চাকরি হয় না। তোমার পুরনো বন্ধু ঘোষ কাকু মোটর পার্টস তৈরি করেন, আমি চাই তার সাপ্লাই শুরু করতে। রঞ্জনের বাবা মুকুলবাবু বললেন, কিন্তু বাবা, এর জন্য তো কমপক্ষে 10 লাখ টাকা লাগবে। সেই টাকা কোথা থেকে আসবে? হ্যাঁ বাবা, সেটাই তো ভাবছি। ঠিক তখনই লিপিকা চা বানিয়ে নিয়ে আসে। লিপি, তুমি কি তোমার বাবার থেকে কিছু টাকা ধার এনে দিতে পারবে? লিপিকার ধৈর্যের বাঁধ তখন ভেঙে গিয়েছিল। রোজ রোজের কথা শোনার যন্ত্রণা থেকে সাহস করে উত্তর দিল, রঞ্জন, আমার বাবার ভরসায় থেকো না। তিনি আমার বিয়ে দিয়ে তার দায়িত্ব শেষ করেছেন। যদি তোমার চাকরি করতে অসুবিধা হয় তাহলে আমাকে কাজ করতে দাও, দুজন মিলে উপার্জন করব। এটা শুনে রঞ্জন চিৎকার করে বলল, কি বাজে কথা বলছো? বেশি কথা বলার অভ্যেস হয়ে গেছে তোমার। রঞ্জন, আমি অনেক সহ্য করেছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চাকরি করব। না, আমাদের বাড়িতে এসব হয় না। যদি তোমার চাকরি করতে হয় তাহলে নিজের বাড়িতে ফিরে যাও। আমি জানতাম তুমি ঠিক এটাই বলবে। আমি ইতিমধ্যে এক উকিলের সঙ্গে কথা বলে ফেলেছি, আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স নেব। এটা শুনে রঞ্জন আর তার বাবার হাত পা কাঁপতে লাগলো। ঠিক তখনই রেখা দেবী সেখানে এসে গেলেন। দেখলে তো, বৌমাকে মাথায় তোলার ফল। বের করে দাও এখনই বাড়ি থেকে। ঠিক আছে, আমি পুলিশকে ফোন করে দিচ্ছি। আমার সব জিনিস আর পণের সামগ্রী আমাকে ফিরিয়ে দিন। আর প্রতি মাসে স্বামীর আয়ের অর্ধেক আমি কোর্টের মাধ্যমে নেব। এই বাড়িতেও আমার অংশ আছে, অর্ধেক বাড়ি আমার নাম করে দিন। আর শুনেছ কি বলছে ও? বৌমা, এমন কথা বলছো কেন? আজ থেকে আমরা তোমাকে আর কিচ্ছু বলবো না। যাও, তুমি নিজের ঘরে চলে যাও মা। না বাবা, আমি অনেক সহ্য করেছি, এখন আর সারাদিনের এই খোঁটা সহ্য হয় না। আপনারা এতটা লোভী হবেন সেটা আমি স্বপ্নেও ভাবিনি। ওর বাবাকে ফোন করে ডাকো। ওর মুখের জবাব শোনার থেকে ভালো সরাসরি ওর বাবার সাথেই কথা বলা। মা, আমার বাবা হার্টের রোগী। যদি এইসব কথা শুনে তার কিছু হয়ে যায় তাহলে তার জন্য দায়ী আপনারাই হবেন। তোমার কি হয়েছে? আজ পর্যন্ত তো তুমি কখনো এমন কথা বলনি। আমি আজ পর্যন্ত তোমার আর তোমার মা বাবার প্রতিটা খোঁটা চুপচাপ সহ্য করে গেছি। আমার বাবা বিয়েতে 10 লাখ টাকা খরচ করেছেন, তবুও তোমার গাড়ি চাই, ব্যবসা করার জন্য টাকা চাই। লিপিকা তখনই নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে দিল। যাওয়ার আগে সে নিজের শাশুড়ি, শ্বশুর আর স্বামী তিনজনকেই বলল, যদি আমার বাবাকে কিছু বলার চেষ্টা করেন তাহলে আমি আপনাদের গ্রেপ্তার করিয়ে দেব। ডিভোর্সের নোটিশ আপনাদের হাতে পৌঁছে যাবে, চুপচাপ সাইন করে দেবেন।
লিপিকা সেখান থেকে বেরিয়ে নিজের এক বান্ধবীর ফ্ল্যাটে চলে গেল। একদিন আগে সেই কমলিকাই তাকে নিজের অধিকার এবং আত্মসম্মান রক্ষা করার জন্য সাহস দিয়ে বুঝিয়েছিল, কমলিকা, আমি তো চলে এসেছি, কিন্তু এখন আগে কি হবে? চিন্তা করিস না, আমি অফিসে কথা বলেছি, সেখানে একটা জায়গা খালি আছে, কাল থেকে তুই চাকরি শুরু করবি আর আমার সঙ্গেই থাকবি। 1 মাস চাকরি করার পর একদিন লিপিকা নিজের বাড়ি যায় এবং বাবাকে সব কথা বলে দেয়। সব শুনে ওর বাবা বিপিনবাবু বলেন, মারে, আমাকে আগে কেন কিছু বললি না? বাবা, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আমি আর তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। মারে, আমি এতটা দুর্বল নই, চিন্তা করিস না, তুই বাড়ি চলে আয়। না বাবা, আমাকে একটু সময় দাও, নিজেকে নিজের পায়ে দাঁড়াতে দাও, নিজের একটা পরিচয় গড়ে তুলতে দাও। কয়েক মাস মামলার পর রঞ্জন ও লিপিকার ডিভোর্স হয়ে গেল। রঞ্জনকে পুরো পণের সামগ্রী ও 5 লাখ টাকা দিতে হলো। সঙ্গে সঙ্গে প্রতি মাসেই নিজের বেতনে একটি অংশ কোর্টে জমা দিতে হয়। দ্বিতীয় গল্প, মিথ্যে অসুখ। বাবু, মা এবার সত্যি অসুস্থ হয়ে গেছে, মিথ্যে বলছো না তো বাবা? মৃণালবাবু আমতা আমতা করে বললেন, তোর মা সত্যিই অসুস্থ, তোকে একবার দেখতে চাইছে রে। বাবা দেখো, আমার কাজ করতে হয় শহরে। আরও কয়েকবার মা আমাকে মিথ্যে অসুখের কথা বলিয়ে নিয়ে গেছে। বাড়িতে গিয়ে দেখি মা সম্পূর্ণ ঠিক। তুই বিশ্বাস কর বাবা, এবার সত্যিই অবস্থা গুরুতর। আচ্ছা, আমি পরে তোমাকে জানাচ্ছি। ফোনটা রাখতেই আরতি দেবী বললেন, কি বললো তোমার ছেলে? তোমার জন্য বারবার মিথ্যে বলতে হচ্ছে, এটা কিন্তু আমার ভালো লাগছে না। আমার বা তোমার অশোকের কথা না শোনা ছাড়া তো ও গ্রামে আসে না। বাবুটাকে দেখতে ইচ্ছা করে খুব। এবার কোন অশোকের বাহানা বানাবে? টিভি। কয়েকদিন ধরে দেখছি তুমি কাঁদছো খুব। তোমার সত্যি সত্যি? মৃণালবাবুর মুখে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল। আরতি তখন হেসে বললেন, আগে থেকেই অনুশীলন করছি, এবার যেন ধরা না পড়ি, বুঝলে, ছেলের সামনে। সে ঠিক আছে, তবে আবারও বলি, তুমি কাজটা ঠিক করছো না। মৃণালবাবুর মুখ থেকে বোঝা যাচ্ছে তিনি তার স্ত্রীর এই মিথ্যে অশোকের অভিনয়টা একদমই পছন্দ করছেন না। তবুও সায় দিচ্ছেন, কালকের মধ্যেই হয়তো তার ছেলে চলে আসবে। সকাল থেকেই খুব কাশি হচ্ছে আরতি দেবীর। মৃণালবাবু একটু হেসে বললেন, এখন থেকেই এত অভিনয় করতে হবে না, আগে তোমার ছেলে আসুক। কাঁচতে কাঁচতেই আরতি একটু হাসলেন। এরপর বললেন, এবার আর ছেলের কাছে ধরা পড়লে চলবে না। আচ্ছা ঠিক আছে, তুমি কাঁচতে থাকো। এরপর মৃণালবাবু খবরের কাগজ পড়াতে মন দিলেন, কিন্তু হঠাৎ করেই তার কাছে আরতির কাশিটা অস্বাভাবিক লাগতে লাগলো। মনে হচ্ছে তার স্ত্রী সত্যিই খুব কষ্ট পাচ্ছে আর দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তার। এত পাকা অভিনেত্রী তো তার স্ত্রী নয়। তিনি কিছুক্ষণ তার স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন, এরপর দৌড়ে তার স্ত্রীকে ধরলেন। মৃণালবাবু বললেন, তোমার কি সত্যিই কষ্ট হচ্ছে? আরে না না, আমি ঠিক আছি। তুমি ঠিক নেই, ডাক্তারের কাছে চলো। না, আগে বাবু আসুক, ওকে ফোন করো। মৃণালবাবু তার ছেলেকে ফোন করলেন, তুই রওনা দিয়েছিস বাবা? না বাবা, একটু কাজ পড়ে গেছে। পাশ থেকে মায়ের কাশির শব্দ শুনে তার ছেলে বলল, মা এবারও অভিনয় করছে তাই না? আমি আসবো না বাবা। বাবু, তোর মা সত্যি? বাবাকে আর কিছু বলতে না দিয়ে বাবু ফোন কেটে দিল। আরতি এখনও কাশছেন। মৃণালবাবু আরতিকে 1 গ্লাস জল এগিয়ে দিলেন। জল খেতে গিয়ে গ্লাসটা রক্তে ভরে গেল। গল্পের সমাপ্তি এখানেই। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন প্লিজ। আর যদি এই গল্পটি ভালো লাগে তাহলে আমাকে ফলো করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।